শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো, এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম সবগুলো। এবং শিরোনামে শুনছিলেন যে পাক ভারত যুদ্ধের কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার প্রভাব প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে পড়েছে। নানা ধরনের সতর্কতা কিংবা চিন্তা শঙ্কা সবকিছুই রয়েছে। সেই পাক ভারত যুদ্ধ যদি সত্যি পুরোপুরি লেগে যায়, যেটা গত পরশুদিন রাতে আসলে শুরু হয়েছে কিংবা একটা প্রথম ধাক্কা লেগেছে, তার প্রভাবে উপমহাদেশের ক্রীড়াঙ্গনে কিন্তু নানা ধরনের প্রভাব আসতে চলেছে। সেটার ভবিষ্যৎটা কি, আমরা সেই বিষয়ে মূলত কথা বলবো আমাদের অতিথি সাইদুজ্জামানের সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, আমাদের এই আয়োজনে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। সাইদুজ্জামান, প্রথমেই জানতে চাই যে আসলে পাকিস্তান এবং ভারতকে কেন্দ্র করে এই উপমহাদেশের ক্রীড়াঙ্গন এবং তাদের দূরত্বটা আগে থেকেই অনেক। এইবার যদি এরকম যুদ্ধটা আসলে স্থায়ীভাবে কিংবা দীর্ঘসূত্রতা হয়, তাহলে আসলে সেটার প্রভাব কি আরও বেশি পড়বে কিনা, এই দুই দেশের মধ্যে বৈরিতা আরও বাড়বে কিনা, ক্রীড়াঙ্গন প্রেক্ষাপটে আমি কথাটা বলছি। ধন্যবাদ আপনাকে। আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে এসেছিলাম যে খেলা নিয়ে সারা জীবন রিপোর্ট করব। একটা সময়ে ক্রিকেট জুয়া নিয়ে আমরা ক্রাইম রিপোর্টার হয়ে গেলাম, এখন যুদ্ধ বিশেষজ্ঞ হতে হচ্ছে। পুরো পরিস্থিতিটা আনফর্চুনেট। আমার অভিজ্ঞতা থেকে আমি আমার ক্যারিয়ারের শুরুতে আমার বিরাট সুযোগ হয়েছিল দুই দেশ ভ্রমণের, দুই দেশের খেলা দেখার। আমরা যারা 80s বা 90s খুব কিন ফলোয়ার ছিলাম স্পোর্টসের, আমরা জানতাম যে ইন্ডিয়া পাকিস্তান একটা ক্রিকেট ম্যাচ হলো সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিকেট, এখনও তাই আছে। তো সেই জায়গা থেকে যে পরিস্থিতিটা এখন এলো, সেটার প্রভাব শুধু ভারত পাকিস্তান না, আমি বলবো যে যদি ক্রিকেটের দিকটা আপনি দেখেন, এটা বৈশ্বিক ক্রিকেটে এটার প্রভাব পড়বে। এবং সেটার সঙ্গে আমরা যেহেতু নিকটতম প্রতিবেশী, বাংলাদেশের ভারতে যাওয়ার কথা, ভারতীয় দলের আসার কথা, বাংলাদেশের পাকিস্তানে যাওয়ার কথা। তো পাকিস্তানে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, খুব সামনেই জুনে যাওয়ার কথা, আমার কাছে মনে হয় যে এটা একটু ক্লাউডি হয়ে গেছে। আই হোপ যে আপনি যেটা বলছেন যে যুদ্ধ পরিস্থিতিকে গড়ায় কিনা, আধুনিক বিশ্বে আসলে ওই জায়গায় ওই রকম ওই লেভেলের যুদ্ধ হতে যে পরিস্থিতি দরকার, আমার কাছে মনে হয় না যে এখনও সেই জায়গায় গেছে। আই হোপ যে সেই জায়গায় যাবে না, গেলে বাংলাদেশ পাকিস্তান সফর করতে পারবে। বাট পাকিস্তানের সেফটি ইস্যুটা একটু ডিফারেন্ট। যেমন বাংলাদেশের একটা অনূর্ধ্ব একটা বয়সভিত্তিক ফুটবল দল অরুণাচলে আছে, তাদের নিয়ে আমরা যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি উদ্বিগ্ন কিন্তু পিএসএল আমাদের দুজন রিশাদ এবং নাহিদ যে আছেন, এই দুজনকেই আমরা বেশি উদ্বিগ্ন। বিকজ পাকিস্তানে শুধু কিন্তু ভারতের আক্রমণের ভয় না, পাকিস্তানের দেশের ভেতরেই যে ধরনের সন্ত্রাসী আক্রমণ আমরা দেখি এবং বিচ্ছিন্নতাবাদ যেভাবে ছড়িয়ে গেছে পাকিস্তানে, সেই জায়গায় আজকে দেখলাম সকালে লাহোরও একটা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লাহোর ওটা ভারত করেছে কিনা আমি জানি না, বাট পাকিস্তানে এরকম বিস্ফোরণের খবর আমরা নিয়মিতই পাই। আমি ওই জায়গাটায় একটু উদ্বিগ্ন যে ঘোলাটে পরিস্থিতিতে কিন্তু অনেক রকম সুযোগ নেয়। সেই জায়গায় পিএসএল একটা টুর্নামেন্ট, যেটার সঙ্গে কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট খুব বেশি জড়িত না, ফিউ ইন্ডিভিজুয়ালস ইন্টারেস্ট, সেখানে আমরা আমাদের দুজন কি প্লেয়ার বা আমাদের যে কোনো দুজন ন্যাশনাল আমাদের বাংলাদেশি মানুষকে আমরা অনিরাপদ রাখবো, দ্যাট ইজ এ বিগ কনসার্ন। আর লার্জার স্কেলে আমি আশা করি যে এই পরিস্থিতি খুব দ্রুত শান্ত হবে, কেননা এই পরিস্থিতি কারোর জন্যই মঙ্গলজনক না। না, অবশ্যই কারোর জন্যই মঙ্গলজনক নয়। আমি মূল জায়গায় আসার আগে একটু বলছি, মাত্র 2 সপ্তাহ বাকি বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার। আমি বলছি যদি যুদ্ধ নাও লাগে, এরকম একটা পরিস্থিতি, থমথমে পরিস্থিতি, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের যাওয়া উচিত কি উচিত না, এটা কিসের উপর নির্ভর করবে, এটা একটা প্রশ্ন। এবং পাকিস্তানে এই মুহূর্তে যুদ্ধের চেয়েও বড় কথা হলো যে পাকিস্তানের আকাশসীমায় কোনো বিমান খুব বেশি যাচ্ছে না, সেটা একটা কনসার্নের জায়গা আছে কিনা। অবশ্যই আপনি আমাকে যদি এক কথায় উত্তর দিতে বলেন যে এই পরিস্থিতি যদি এরকম গুমোট থাকে, ইটস বিগ নো। বিকজ এটা শুধু দুদেশের ক্রিকেটীয় টাই বা এফটিপি এগুলো আমার কাছে গ্রহণযোগ্য না। বিকজ আমার কাছে প্লেয়ার সেফটি, ক্রিকেট বোর্ডও সেটাই মিন করেছেন সেদিন যে অফিসিয়াল স্টেটমেন্ট দেখলাম, প্লেয়ার সেফটির উপরে কোনো কথা নেই, এখানে আপনাকে ফেভার করার বিষয় না। এবং পাকিস্তানে কিন্তু একটা ঘটনা আমাদের মনে আছে 2009 সালে শ্রীলঙ্কা দলকে, এটা কিন্তু খুব ভেরি আনলাইকলি, পাকিস্তানের ক্রিকেটারদের যে পরিমাণ সম্মান আমি করতে দেখেছি সাধারণ মানুষকে, সেখানে একটা জাতীয় দলের গাড়িতে আক্রমণ করা হয়েছে, অনেক আগের ঘটনা যদিও। তার এলিমেন্টস আর দেয়ার যে তারা এটা কেয়ার করে না। কিন্তু আমি খুব বিস্মিত হয়েছিলাম ওই ঘটনা দেখে, বিকজ এত রেসপেক্ট তারা শুধু নিজের দেশের ক্রিকেটারকে না, নিজের দেশের ক্রিকেটারকে তারা একটু বেশি হেয় করে, বাট বৈশ্বিক ক্রিকেটারদের তারা হিউজ রেসপেক্ট করে। বাংলাদেশ দলও অনেক
অনেক সম্মানিত, মানে অনেক সম্মান পেয়েছে, কিন্তু সেখানে এমনকি বাংলাদেশি পরিচয় দিলে সাংবাদিকদেরও তারা সম্মান করে, মানে আমি বলেছি যে বাংলাদেশ এনি ন্যাশনালকে তারা এনি বিদেশি, মানে সাধারণ, আসলে কি সাধারণ মানুষ আর রাজনৈতিক মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এটা খুব দুঃখজনক। আমি দুদেশেই দেখেছি, পাকিস্তান বলেন ভারত বলেন, দুদেশই সাধারণ মানুষ এক ল্যাঙ্গুয়েজ এক মানসিকতা নিয়ে ঘোরে। আমার কাছে মনে হয় যে এই দুই দেশের টেনশনের মধ্যে পলিটিক্যাল গেইন আছে দুদেশের। মাঝখান দিয়ে সাফারার হলেন সাধারণ মানুষ, ক্রীড়াবিদ। ক্রীড়া থেকে তো রাজনীতির কোনো সম্পর্ক থাকার কথা না। না, আপনি কি যদি অলিম্পিক কমিটির কাছে গিয়ে, ভারত গিয়ে যদি বলে যে আমরা পাকিস্তানে একটা, যদি সে পাকিস্তানটা অলিম্পিক আয়োজন করছে, আমরা যাব না, ভারতে কিন্তু সদস্যপদ চলে যাবে। বা পাকিস্তান ভারতে হচ্ছে, পাকিস্তান বললো যে আমরা যাব না, সদস্যপদ চলে যাবে। ক্রিকেটের সম্ভব, মানে আমরা আসলে পুরো আলোচনাটা করছি কিন্তু ক্রিকেট কেন্দ্রিক, যে এএফসি এর একটা টুর্নামেন্টও কিন্তু পাকিস্তান ভারত যদি কেউ যদি বলে আমি খেলবো না, সোজা স্ক্র্যাচড হয়ে যাবে। ক্রিকেটে হয় এই ইউনিক সমস্যাটা হয়, এটা আসলে ক্রিকেটের প্রশাসনিক ব্যর্থতা আমি বলবো সর্বোচ্চ ইয়েতে। বাট আপনি এই অবস্থায় যদি আপনি পাকিস্তানে আমাকে যদি বলেন যে বাংলাদেশ দল যাওয়া উচিত কিনা, বিগ নো। আচ্ছা, আপনি সরাসরি না বলছেন, আমাদের দর্শক আছেন, তিনি কি প্রশ্ন করছেন আমরা শুনতে চাই। আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত দুটোই আমাদেরকে জানাতে পারেন। জি জি জি, তাহলে আমি লাইনে অপেক্ষা করছি। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন শুনতে পাচ্ছি, আপনি সরাসরি প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। আমি খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম মাটিরাঙ্গা উপজেলা থেকে বলছি। আমি মোহাম্মদ আনিসুজ্জামান। জি, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা বর্তমানে আমার জানা মতে ভারতে অবস্থান করছে, নিউজের মাধ্যমে আমরা দেখতে পেরেছি দু একজন খেলোয়াড় অবস্থান করছে। তাদের যে নিরাপত্তা বা তারা যে আছেন তাদের নিরাপত্তা আমাদের দেশ কি ব্যবস্থা নিচ্ছে, পাকিস্তান কোনো সাড়া দিচ্ছে কিনা, পাশাপাশি হচ্ছে যে পাকিস্তান এবং ভারতের এই উদ্যুক্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য বিশেষ করে প্রভাব ফেলবে কিনা, আমাদের দেশের ক্রিকেটে তার কোনো বৈষম্যের অবস্থা বা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মোকাবেক্ষী হবে কিনা, সেই বিষয়ের উপরে আমি জানতে চাচ্ছি। পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট থেকে বলবো, পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ আশা করে বাংলাদেশের ক্রিকেট আরো ভালো করবে, আরো ভালো খেলবে। সেক্ষেত্রে আমার বক্তব্য, পার্বত্য চট্টগ্রামের মানুষের পক্ষ থেকে যেন বাংলাদেশের ক্রিকেট আঙ্গন যেন কোনোভাবেই এই যুদ্ধের কোনো যুদ্ধের বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশের ক্রিকেটাররা যেন নিরাপদে থাকে, সেটাই আপনাদের চাও, আমাদেরও তাই চাও। আমরা সে বিষয়ে আলাপ করছি যে প্রভাব পড়বে কিনা। আসলে আমি বলছি যে পিএসএল এ রিশাদার নাহিদের একটু প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তারা খেলছেন, হয়তো নিরাপদে আছেন, কিন্তু তাদের মনেও আসলে এই ভয়টা, আশঙ্কাটা প্রতি মুহূর্তেই যে কোথাও আক্রমণ হচ্ছে কিনা, কোথাও বোমা পড়ছে কিনা, কোথাও মিসাইল আক্রমণ হচ্ছে কিনা, এইগুলো আসে কিনা। যদিও হয়তোবা মূল কাশ্মীর থেকে তাদের অবস্থানটা অনেক দূরে, কিন্তু তারপরে এই শঙ্কাগুলো আসলে মানসিকভাবে কাজ করে কিনা। এখন তো ধরেন একটা উদ্ভূত পরিস্থিতি, যখন এরকম পরিস্থিতি ছিল না, বাংলাদেশ যখন এর আগেও পাকিস্তান সফরে গেছে, মানে পাকিস্তানের এবছরই চ্যাম্পিয়ন্সরা হতে গিয়েছে, তার আগে সিরিজ খেলতে গত বছর রাষ্ট্রীয়ভাবে বলেন বা ইন্টেলিজেন্স সব রকম সাপোর্ট দেওয়া হয়। বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বা যে ভিনদেশি ক্রিকেটারদের জন্য পাকিস্তানে খেলাটা একটাই ডাইলেমা, সব সময় হাইয়েস্ট সিকিউরিটি তাদেরকে ঘিরে রাখে। ইভেন আমার যে কলিগরা চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করতে গিয়েছিলেন, আমাদের সাংবাদিক যারা, যেহেতু তারা বিদেশি নাগরিক, ভিনদেশি, তাদেরও নিরাপত্তার জন্য তাদের হোটেল থেকে বেরোতে গেলে অনেক রকম, এবং তাদের সঙ্গে গানম্যান থাকা, সো এবং প্লেয়াররা তো হোটেল থেকে বেরোতেও পারে না। ঠিক আছে, আমাকে আপনি এক প্ল্যাটুন মানে একটা ব্রিগেড দিলেন আমাকে সেফটির জন্য, আমি নিরাপদ বোধ করছি, আমি মেন্টালি কিন্তু ভালো নাই। বিকজ আমার কাছে মনে হচ্ছে আমি আনারকালিতে গিয়ে লাহোরের আমি এখানে একটা কাবাব খাবো, আমার সেটা খাওয়ার উপায় নেই, কারণ আমি বিদেশে গেছি, আমার তো একটা ফ্রি টাইমও থাকে। আমার একবার অভিজ্ঞতা চায়নায়, আমি যে হোটেলে ছিলাম এশিয়ান গেমসের সময় 2010-এ, আমি হঠাৎ দরজা খুলে চমকে গেছি, দেখি যে আমার রুমের সামনে দুজন সেন্ট্রি বসা। আমি হোটেলে চেক ইন করছি, আমার ব্যাগ চেক ইন করা, মানে স্ক্যানিং করা হচ্ছে। এগুলো না, মানে নিরাপত্তা, আপনি রাষ্ট্র সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে, নিরাপত্তা হলো তো এটা তো আমার স্বাধীনতা না। মানে আমি একজন ভিন দেশে গেছি, এক নতুন দেশে গেছি, দেখারও একটা সুযোগ আছে। সো আমাদের খেলোয়াড়দের সঙ্গে আমার কথা বলে আমার যেটা মনে হয়েছে, তারা একটা সময় বোরডমে ভুগত। বিকজ আপনি পাকিস্তানে গেলে পাকিস্তানের স্ট্রিট ফুড মানে বিখ্যাত, সো আপনি সেটা পারছেন না, আপনি একটু শপিং মলে যেতে পারছেন না, বিকজ সিকিউরিটি আপনার আর কাছে ছিল মাঠ আর হোটেল। সো এটা খুব কমফোর্টেবল না, আপনি হয়তো সেফ কিন্তু কমফোর্টেবল না। এখন আবার পাল্টা প্রশ্ন আছে, এই সেফটির মধ্যে কিন্তু শ্রীলঙ্কার বাসে অ্যাটাক হয়েছিল। সো আমার কাছে মনে হয় না যে খেলোয়াড়রা খুব মন খুলে
মানে যে মেন্টাল প্রিপারেশনটা দরকার ওই জায়গাটায় অনেক ল্যাকিং আছে। আমি বলছি যে পাকিস্তান সরকার, পিসি, ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ চেষ্টা আছে নিরাপত্তা দেওয়ার, বাট ওই নিরাপত্তাটা কিন্তু একটা হ্যাজার্ড, যে আপনি সারাক্ষণ সেন্ট্রি দ্বারা যদি আপনি পরিবেষ্টিত থাকেন, ইউ ক্যান্ট ব্রিথ ইজি। বাংলাদেশের প্লেয়াররা কি আসলে যদি ওপেন সুযোগ, আপনি না বলছেন, প্লেয়ারদের সুযোগ দিলেও আমার মনে হয় যে অনেকেই না বলবে। আমার এর আগেও অভিজ্ঞতা আমাদের আছে, পাকিস্তান অনেকে জাননি, মুশফিকুর রহিমের কথা আমাদের মনে আছে, নিউজিল্যান্ড ট্যুরে আমাদের যে প্লেয়ারদের উপর যে হামলা হয়েছে, মানে বাংলাদেশের প্লেয়ারদেরও কিন্তু এই অভিজ্ঞতাগুলো আছে। ডেফিনেটলি তারাও তো আমার আপনার মতোই মানুষ, তাদেরও ফ্যামিলি আছে। সো আমি শিওর যে তাদের ফ্যামিলি, সবার ফ্যামিলি হয়তো অ্যালাউ করবেন না, বিকজ এফটিপির একটা ট্যুর বা মানে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে বা একটা গুমট পরিস্থিতির মধ্যে আপনি কেন একটা খেলার জন্য আপনি জীবন দিতে যাবেন? আপনি বাংলাদেশের সৈনিক হলে বুঝতাম যে আপনার একটা স্টেক আছে ওখানে যুদ্ধ করা, তা তো না। আমি একজন ক্রিকেটার, আমাকে কেন আপনি এই পরিস্থিতিতে ফেলবেন বা আমি কেন যেতে চাইবো? আমার কাছে মনে হয় যদি নিতান্তই ট্যুর হয় এরকম পরিস্থিতির মধ্যে, প্রথম কথা বলে রাখছি আমি ট্যুরের পক্ষে না। দ্বিতীয়ত প্লেয়ারদের ওই ফ্রিডম দেওয়া উচিত যে চুজ করা যে আমি যাবো কি যাব না। বাট আমি আসলে সেটাও অ্যালাউ করতে চাই না। কি জন্য? মানে স্বেচ্ছায় কেউ গেল, যদি কোনো কারণে কোনো একটা ঘটনা ঘটে, সেই দায় কিন্তু ক্রিকেট বোর্ড এবং এই দেশের। আচ্ছা, সুতরাং মানে আপনি একবারই না বলছেন, কিন্তু আমি বলছি যে এই 2 সপ্তাহে আপনি মনে করেন যে পরিস্থিতি চেঞ্জও হতে পারে? কার্গিল যুদ্ধ, তারপর 2002-এ অ্যাটাকের পরে 2004-এ কিন্তু ভারত গিয়েছিল। আমার কাছে মনে হয় যে আমি তো পলিটিক্যাল অ্যানালিস্টও না, যুদ্ধ বিশেষজ্ঞ না। আমার কাছে মনে হয়েছে যে আমি 2004-এ পাকিস্তানে 50-58 দিন ছিলাম। তারপর 2005-এ পাকিস্তান যখন ভারতে আসলো তখন আমি পুরো ট্যুরটা করেছি। আমার দুই দেশের মানুষকে দেখে মনে হয়েছে দে আর ভিকটিম অফ সার্কামস্টেন্সেস, পলিটিশিয়ানদের দ্বারা ভিকটিমাইজড। বিকজ দুই দেশের মানুষকে এমনভাবে আতিথ্য দিয়েছে, এটা দেখে মনেই হয়নি যে তাদের মধ্যে এত বৈরিতা। দুই দেশের খেলোয়াড়দের আমাদের পেশাগত কারণে সুযোগ ছিল তাদের কাছাকাছি যাওয়ার। আমি যে বন্ধুত্ব দেখেছি, এবং তখন কিন্তু প্রত্যেকদিন একবার বলা হতো যে খেলার সঙ্গে রাজনীতিকে মেশাবেন না। তখন দুজন রাষ্ট্রপ্রধান ছিলেন, দেখেছেন জেনারেল পারভেজ মুশাররফ, অত্যন্ত আধুনিক মানুষ একজন, এবং অটল বিহারী বাজপেয়ী ইউনিক একজন নেতা ছিলেন। মানে আমার কাছে মনেই হয়নি যে একই মাঠে বসে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যখন করাচিতে ছিলেন, পাকিস্তানের মানুষের যে উচ্ছ্বাস দেখেছি, এবং পাকিস্তানের মানুষ যখন ভারতের মানুষদের যে আন্তরিকতা দেখেছি সাধারণ মানুষদের মধ্যে, এবং আমাদের প্রেস বক্সও শেয়ার করতে হতো দু দেশের সাংবাদিকদের, আমার কোথাও মনে হয়নি। এবং আমার যদি একটা লাইন ড্র করতে বলেন, আমি অনেকের সঙ্গে কথা বলেছি দুই দেশের সাংবাদিকদের সঙ্গে, যে বা মানুষদের সঙ্গে, যে আপনাদের কি মনে হয়? তাদের পারসেপশন হলো যে যখনই কোনো তার দেশের বা অন্য দেশের সরকারের অবস্থা একটু নড়বড়ে থাকে, দে ক্রিয়েট এ সিচুয়েশন টু ডাইভার্ট, যে সাধারণ মানুষকে যুদ্ধমুখী করে দেয়। সাধারণ মানুষের সমস্যা কি? সাধারণ মানুষ সবসময় হলো রাজনৈতিক গুটি, যে আপনি একটা পরিস্থিতি তৈরি করুন। ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধে আমার মনে হয় সবচেয়ে বড় সাফার হলো দুই দেশের 100-র বেশি কোটি সাধারণ মানুষ, যারা এই যুদ্ধের খরচ নির্বাহ করেন, এবং তারাই কিন্তু মারা যান। আমরা কোনো পলিটিশিয়ান বা রাষ্ট্রনেতাকে কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হতে দেখি না। তো মানে আমি আসলে আমার প্রতিবার মনে হচ্ছে, মানে এখন সারাক্ষণই মনে হয় যে এই ঘটনাটা মানে কোনো বিশেষ উদ্দেশ্যে কারো কোনো পক্ষের স্বার্থের জন্য কিনা আর কি। আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে সাইদুজ্জামান। আমরা ক্রীড়াঙ্গনের অন্য সেক্টরগুলো নিয়েও কথা বলতে চাই পাক ভারত যুদ্ধের প্রভাবে। আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। আমরা বিরতির আগে ক্রিকেট নিয়ে কথা বলছিলাম এবং বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে আমরা মূলত কথা বলছিলাম। আরেকটা সিরিজ কিন্তু আপনি নিজেই বলছিলেন যে ভারতেরও আসার কথা, এবং ভারতের একটা গণমাধ্যম বলেছে যে ভারত আসতে চায় না এই সময়টায়। তখনও আসলে এই যুদ্ধাবস্থাটা তৈরি হয়নি, তার আগেই তারা সেই রিপোর্টটা করেছিল। এবং সেটা কি বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক বর্তমান সময় একটু হলেও দূরত্ব তৈরি হয়েছে, সেই জায়গাটাতেই কি আসলে তারা ফোকাস করে? আমার কাছে তাই মনে হয়। আপনি যদি প্রথম সমস্যা হলো ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন, বৈশ্বিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যখন একটা এফটিপি করে, এভরিওয়ান ইজ বাউন্ড টু ফলো দ্যাট। কিন্তু আমরা দেখেন বিশ্বকাপের মতো আসরেও, এশিয়া কাপের কথা বাদ দিলাম, যে এই বিশ্বকাপের মতো আসরেও সব নিয়ম রীতি ভঙ্গ করে আপনি রিঅর্গানাইজ করছেন। ভারত যেটা চাচ্ছে, রাজনৈতিকভাবে যেটা চাচ্ছে, আপনি সেটা ইমপ্লিমেন্ট করছেন। সো ভারতের জন্য বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দুদেশের সরকারের যে সম্পর্ক খুব সহজ বাংলাদেশকে না করে দেয়, বিকজ বাংলাদেশ থেকে তাদের এই সিরিজ থেকে তাদের পাওয়ার কিছু নেই। হয়তো একটা দুটো নতুন প্লেয়ারকে তারা হয়তো এক্সপোজার দেবে, কিন্তু এই সিরিজ থেকে বাংলাদেশের
প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি, বিকজ আপনি জানেন যে ভারতের সঙ্গে সব দেশই, শুধু বাংলাদেশ না, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, সবাই একটা সিরিজ খেলতে চায় ফিনান্সিয়াল কারণে। একটা কম্পিটিশন তো মাঠে আছেই, ফিনান্সিয়াল কারণটা হিউজ। কি ধরেন আপনি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ যদি একটা সিরিজ হয় বাংলাদেশে, সেখানে আপনি টিভি রাইট কারোর কাছে বিক্রি করতে পারবেন, ইন স্টেডিয়াম বিজ্ঞাপন কারোর কাছে বিক্রি করতে পারবেন না। বাট যদি ভারত যদি অন্তত 3টা টি20 খেলতে বাংলাদেশে আসে, দেখবেন যে লাইন পড়ে গেছে টিভি চ্যানেলগুলো, মানে ব্রডকাস্টারদের, বিকজ হিউজ। ভারতের একদিনের সম্প্রচার যদি আপনি করেন, মানে একটা মার্কেট ভ্যালু আছে প্রবাবলি 5 মিলিয়নের মতো, সেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ হলে হয়তো 10,000 15,000 হবে, ডিফারেন্সটা এত হিউজ। সো ভারত এটা নিয়ে বার্গেন করে, যাকে তাকে চাবুক মারে, সেটা অস্ট্রেলিয়া হোক ইংল্যান্ড হোক, কিন্তু এই পুরো জিনিসটা অর্গানাইজ করতে পারত, কন্ট্রোলে রাখতে পারতো। ফুটবলেও কিন্তু পাওয়ারফুল নেশন আছে, যেমন ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের ভ্যালু সবচেয়ে বেশি। তাই বলি কি ব্রাজিল আর্জেন্টিনা ফিফাতে গিয়ে মানে ছড়ি ঘোরাতে পারে না, ক্রিকেটে পারে, বিকজ আইসিসি ইজ লাইক আ প্রাইভেট ক্লাব, যে বিভিন্ন দেশে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ওখানে যান, গোলতাপ্পি মারেন এবং ভারতের কাছে সারেন্ডার করে চলে আসেন। এটা সব দেশের বোর্ড, এটা আমি শুধু বাংলাদেশ বা এর কথা বলছি না। পাকিস্তান গরম গরম কথা বলে, কিন্তু বিহাইন্ড দ্য সিন আমরা জানি যে তারা ভারতকে কোনো একভাবে যদি পাকিস্তানে নিতে পারে, বা পাকিস্তানের সঙ্গে যদি অন্তত নিউট্রাল ভেন্যুতেও খেলে, হিউজ আর্নিং। তাদের পুরো সম্প্রচার সত্ত্বটা বিক্রি হয় ভারতকে কেন্দ্র করে, এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়া এক্সেপশন, বিকজ তাদের কালচারটা একটু ডিফারেন্ট আমাদের চেয়ে। বাট এই সাবকন্টিনেন্ট বা ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়েদের প্রত্যেকের সম্প্রচার সত্ত্ব বিক্রি হয় একবার ভারতকে, মানে ওই এফটিপির মধ্যে একবার, একটা ওই 10 ইয়ারের জন্য ভারত একবার ট্যুর করে। সো ভারত ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দুদেশের সম্পর্ক এখন যেরকম, এবং ভারতের ক্রিকেটিং যে পাওয়ার, সেটা তারা মানে তারা ওটা নিয়ে বার্গেন করবে। আমি আসলে নিশ্চিত নই যে ভারত অগাস্টে আসবে কিনা, মানে আপনি এখানে অনিশ্চয়তা রয়েছে। ক্রিকেটের বাইরে আমরা জানি যে পাকিস্তানে এসএ গেমস হওয়ার কথা 6 বছর আগের থেকে এটা শুনছি যে হবে, 19-এ লাস্ট হয়েছে। আমি বলছি যে এই এসএ গেমসটা তো আবারও অনিশ্চিত হয়ে গেল, কারণ পাকিস্তানে তো ভারত এই মুহূর্তে যাওয়া তো অসম্ভব, কখনোই যাবে কিনা আমি সেটাও দেখতে পাচ্ছি না। একমাত্র ফিফা যদি মানে ফিফা ফ্রেন্ড মানে ফিফার কোন গ্রুপে যদি এই দুই দল একসাথে পড়ে ভারত খেলতে বাধ্য, সেটা পেশাওয়ারে হোক আর কোথায়, খাইবার পাখতুনখোয়া, আরও মানে কাশ্মীরে হোক, যেখানে খেলতে হবে। আর কোনো খেলায় এটা ভারত পুরোপুরি ভারতের জুরিসডিকশন, যে মানে জুরিসডিকশন বলাটা ঠিক, আইনি সমর্থন দেওয়া হয়, ভারতের ইচ্ছা তারা খেলবে কি খেলবে না, এটা দিস ইজ রিয়ালিটি। সাফ গেমসটা ধরেন বা সাফ ফুটবল, এই দুটোও কিন্তু ভারত কন্ট্রোল করে। এখানে এএফসি এইটুকু জায়গায় মানে সাফ রিজিয়নে ভারতের পুরো আছে, বাট এএফসি, ফিফা বা অলিম্পিকের কোনো টুর্নামেন্ট হলে বা এশিয়ান গেমস হলে ভারতের কোনো উপায় নেই, যেতে হবে পাকিস্তানে। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে ভারতকে বাধ্য। কিন্তু আমাদের একটু ওভারঅলে জানতে চাই যে আমরা এই যে যুদ্ধাবস্থা, এটা কি আসলে আমাদের কোনো ইম্প্যাক্ট পড়বে সরাসরি, আপনার কি মনে হয় আমাদের বাংলাদেশের? আমরা তো ক্লোজেস্ট নেইবার, অবশ্যই পড়বে। আপনি যদি ভারত যদি বাংলাদেশে না আসে, ক্রিকেট ইকোনমিতে একটা বিরাট ইম্প্যাক্ট ফেলবে। সামনে বিশ্বকাপ আছে, চ্যাম্পিয়ন্স, অনেকগুলো খেলা আছে। আমি অত দূরে ভাবতে চাই না, বিকজ আমার কাছে মনে হয় কি যে আমরা যে যুদ্ধাবস্থার কথা বলছি, এটা খুব দ্রুত প্রশমিত হবে, নয়তো এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে আসলে আমাদের আর টকশো করার কোনো উপায় থাকবে না। মানে খেলাধুলা তো অনেক দূরের কথা। আমরা একজন দর্শকের ফোন নিতে চাই খুব সংক্ষেপে, আমাদের সময় একদমই শেষ। পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত সংক্ষেপে জানাবেন। রেজন ভাই টিপু বলছি। জি টিপু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো। ভাইয়া সাইদ ভাইয়ের সাথে একটু কথা বলি। জি জি সাইদ ভাই শুনছেন। জি আসসালামু ভাই। আসলে আমরাও টেনশনে আছি, যেহেতু আমাদের একটা ক্লাব আছে চকবাজার কিংস, ওই ক্লাবের প্রেসিডেন্টও এখন ভারতে আছে খেলা দেখার জন্য, তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য হাজি টিপু সুলতান। দেখ আমার একটা একটু অন্যরকম একটা প্রশ্ন সাইদ ভাই, আপনাকে অনেকদিন পর দেখলাম। আমাদের দেশে যে প্রবাসী প্লেয়ার যেভাবে আসছে, এটা অবশ্যই একটা ভালো দিক, কিন্তু এটা কি ঘরোয়া ফুটবলের, লোকাল ফুটবল একটা সময় এটা একটা খুব ভালো কি প্রভাব পড়বে আগামীতে?
আমাদের ঘরোয়া প্লেয়ার যারা আছে লোকাল ফুটবলের জন্য। বুঝতে পেরেছি। আমরা একদমই সংক্ষেপ উত্তরটা দিতে চাই, বিদেশি প্লেয়াররা যে আসছে বাংলাদেশে সেটা ঘরোয়া ফুটবলে কোনো এটা খুব ভালো উদ্যোগ যে আসছেন, বাট তার চেয়ে বেশি জরুরি কিন্তু বিদেশি ফুটবলার দিয়ে আপনি যদি সাফল্য পান, ফুটবল জনপ্রিয়তা পায়, এটা কিন্তু ফুটবলের আসল উন্নতি না। আসল উন্নতি হবে যে আপনি হোমগ্রোন প্লেয়ার্স, মানে আপনার ফুটবল প্রোগ্রাম নাই, আপনি বিদেশে থেকে এনে যদি সাফল্য পান, সেই সাফল্যটা যেটা আপনার টকশোতে আমি অনেকবার বলেছি ক্রিকেটের অতীত সাফল্যের কথা, যে এটা আসলে মেক ওভার, একটা মানে মেকআপ করে আপনি সফল হলেন। আসল সাফল্য হবে যদি আপনি রুট লেভেলে ফুটবল একাডেমি ক্যাম্প করে প্লেয়ারদের ওঠার মঞ্চ করতে পারেন। বাইরে থেকে আনছে মোস্ট ওয়েলকাম, কিন্তু আপনাকে লোকাল ফুটবলে আসল নজরটা দিতে হবে। এবং ফুটবলের কথা বললেন, আমি ক্রিকেটারের উদাহরণ দিই। একটা ক্রিকেটার গত কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে বাংলাদেশের সেলিব্রিটি ক্রিকেট লিগ, মাস্টার্স ক্রিকেট লিগ নিয়ে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়, মাতামাতি হয়, কিন্তু জেলা লিগ নিয়ে একটাও হয় না। 64 জেলায় কোথাও কোনো লিগ হচ্ছে না গত কত বছর ধরে। সেই দিকে তিনি নজর দিতে বলেছেন। মানে আমি বলছি যে সেই জায়গাটায় কোনো ফেডারেশনই আসলে খুব বেশি মনোযোগী না, নয়। তারা সবাই ঢাকামুখী, ঢাকামুখী, পদমুখী, আত্মমুখী। সো এটা দিয়ে হবে না। ধন্যবাদ আপনাকে সাইদুজ্জামান আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় একদমই শেষ। আমরা পাক ভারত যুদ্ধ নিয়ে শুরু করেছিলাম, শেষ করছি বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে। পাক ভারত যুদ্ধের প্রভাব যেমন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আছে, বাংলাদেশের নিজেদের ক্রীড়াঙ্গনের প্রভাবও কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উপর পড়ছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি।